আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অদিতি ম্যাডাম। ওয়েলকাম টু অদিতিস ক্লাসরুম। আজ আমাদের পড়ার বিষয় একা আন্দোলন, একা মুভমেন্ট। এবার এই আন্দোলনটা কিরকম আন্দোলন? এটা ছিল একটা কৃষক আন্দোলন। একা আন্দোলন সামনে মাধ্যমিক 2024 অত্যন্ত কম দিনের মধ্যেই, আর অল্প কদিনের মধ্যেই হতে চলেছে। এটা এবছরে 4 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 2 মার্কসে তো এটা একাধিকবার এসেছে। 2 মার্কস হলে 2 কি 3টে পয়েন্ট আমি যেগুলো দিচ্ছি সেখান থেকে দেবে, তবে এবার এটা 4 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একা আন্দোলনের গুরুত্ব বা একা আন্দোলন কেন শুরু হয়েছিল, একা আন্দোলনের তাৎপর্য বর্ণনা করো, এইরকম নানা রকমভাবে প্রশ্নটা আসতে পারে। বাংলা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়াও অন্যান্য বোর্ডেও যদি কোনো ভাগ হয় এই একা আন্দোলন বা একা মুভমেন্টটা প্রশ্নে আসে, সিগনিফিকেন্স অফ দ্য একা মুভমেন্ট এরকমভাবে আসতে পারে। তো আমরা আজকে সমস্ত বিষয়টাই সব দিকটাই একা আন্দোলন সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। একা আন্দোলন একটি কৃষক আন্দোলন। কোন অঞ্চলে কোথায় হয়েছিল? যুক্তপ্রদেশ, অর্থাৎ বর্তমানে যেটা আমরা উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ভাগ হয়ে গেছে, সেই অঞ্চলটা তখন নাম ছিল যুক্তপ্রদেশ। এই যুক্তপ্রদেশের অন্তর্গত উত্তর পশ্চিম অযোধ্যা, অর্থাৎ বরাবাকি, সীতাপুর, বারাইচ, হরদই, এই সমস্ত জেলাগুলিতে, এগুলো দেখো সমস্ত তো বোর্ডে লিখে রাখা সম্ভব নয়, আমি মুখে যেগুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনবে, নিজেরা খাতায় লিখে পয়েন্টের সঙ্গে অ্যাড করবে। উত্তর পশ্চিম অযোধ্যা, বারাবাকি, হরদই, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলা, প্রভৃতি অঞ্চলে 1921-এর শেষের দিক থেকে শুরু করে 1922-এর মাঝামাঝি পর্যন্ত তীব্র একটা কৃষক আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলনটার নাম ছিল একা আন্দোলন। একা মানে কিন্তু অ্যালোন বা একা নয়, একা, এখানে একা বলতে ইউনিটি, একতার কথা বোঝানো হচ্ছে। ওই অঞ্চলের কৃষকেরা, সকল শ্রেণীর কৃষকেরা ঐক্যবদ্ধ থেকেই আন্দোলন করেছিলেন বলে এটাকে নাম হয়েছে একা আন্দোলন। তাহলে আমরা যদি ভাগ ভাগ করে আলোচনা করি আমাদের সুবিধা হবে, যে কারণ, গুরুত্ব, কি কি দাবি করা হয়েছিল, এগুলো যদি আমরা ভাগ ভাগ করে আলোচনা করি আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি দেখো লিখেছি কারণ। কারণগুলো একদম মূল কারণগুলো আমি পয়েন্ট করেছি, সঙ্গে যা বলার মুখে বলবো, মনোযোগ দিয়ে শোনো। প্রথম পয়েন্ট, 1921 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 50% রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল। অর্থাৎ এর আগে পর্যন্ত খাতায় কলমে যে অঞ্চলের কথা আমরা পড়ছি সেই অঞ্চলে তালুকদারি প্রথা চালু করেছিল ইংরেজরা। রাজস্ব আদায়ের যে বন্দোবস্তগুলো তোমাদের আমি আগে চিরস্থায়ী, মহলওয়ারি, রায়তওয়ারি, আমার বিভিন্ন ভিডিওতে আছে, যারা আগে দেখোনি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ক্লাস 10 প্লে লিস্টেই পেয়ে যাবে। তো এই অঞ্চলে তালুকদারি প্রথা চালু করেছিল। সেই তালুকদারি প্রথা চালু করার নিয়ম অনুযায়ী খাতায় কলমে যে পরিমাণ রাজস্ব এবং রাজস্ব আদায়ের যা নীতি নিয়ম নির্ধারিত হয়েছিল তার উপরে গিয়ে, তার থেকে অতিরিক্ত 50% রাজস্ব বৃদ্ধি করা হলো 1921 খ্রিস্টাব্দে। এবং সেই বর্ধিত রাজস্ব কৃষকদের পক্ষে দেওয়া অত্যন্তই কঠিন, খুব স্বাভাবিক ব্যাপার। ম্যাজিকের মতো তার জমির ফসল 10 বিঘা, যেখানে ধরে নিলাম 10 কুইন্টাল ধান হচ্ছিল, 10 কুইন্টালের জায়গায় 50 কুইন্টাল তো আর ম্যাজিকের মতো বেড়ে যাবে না। কাজেই অতিরিক্ত রাজস্ব দেওয়া তাদের পক্ষে যখন কঠিন হয়ে দাঁড়ালো, তখন রাজস্ব আদায়ের জন্য তাদের উপর অত্যাচার শুরু করলো কারা? তালুকদাররা। তালুকদাররা অবশ্যই ব্রিটিশ সরকারের যন্ত্র হিসেবে কাজ করেছিল, কারণ ব্রিটিশ সরকারের রাজস্ব ব্যবস্থার অংশ তারা, ব্রিটিশ সরকার তাদের কাছ থেকে রাজস্ব বুঝে নেবে। তো এই তালুকদারদের রাজস্ব আদায়ের অত্যাচারটা চরমে উঠেছিল, এবং সেই অত্যাচারের মধ্যে মূল যেটা ছিল জমি থেকে উচ্ছেদ, অর্থাৎ রাজস্ব, বর্ধিত রাজস্ব যে দিতে পারছো না সে জমি থেকে চলে যাও। জমি থেকে তুলে দেওয়া হতো সেই কৃষককে, তার বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হতো, পরিবার সহ তার বাড়িতে আগুন লাগিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হতো। এই জমি থেকে উচ্ছেদ, এটা একটা অত্যাচার ছিল অত্যন্ত বেশি রকমের। আর ছিল বেগার শ্রম, অর্থাৎ এই কৃষকদের দিয়ে তালুকদাররা বা অন্যান্য এই শোষণ যন্ত্রের অংশ যারা, মানে রাজস্ব আদায়ের যে কর্মচারীরা, তারা এদের দিয়ে বিভিন্ন রকমের কাজ করিয়ে নিত, কিন্তু তার পরিবর্তে কোনো পারিশ্রমিক বা টাকা বা মজুরি কিছু দিত না, সেটাকে বলা হতো বেগার শ্রম। আর এছাড়া অন্যান্য অতিরিক্ত কর, মানে কি বলতো, তালুকদারি ব্যবস্থাটা অনেকটা সামন্ততান্ত্রিক ব্যবস্থার মতো। তো মানে গ্রামের, আমাদের এখানে যাদের জমিদার বলা হতো, ওখানে তার সেই শ্রেণীর লোকেরাই তালুকদার। মানে বাংলা অঞ্চলে চিরস্থায়ীতে যারা জমিদার হলো, তালুকদারি প্রথায় তারাই তালুকদার হয়ে দাঁড়ালো, সেই একই রকম। তো এরা আরও অন্যরকম, মানে তার এলাকায় তার বাড়ির অনুষ্ঠান মানেই সেই এলাকার কৃষকরা অতিরিক্ত কর দেবে বা এইরকম আর কি, মানে অন্যান্য অতিরিক্ত কর যেটা এক এক জায়গায় এক এক রকম ছিল, এই এরা নিত।
তো এই সমস্ত কারণেই কিন্তু সেখানকার কৃষকরা, বিস্তীর্ণ অঞ্চলের অসংখ্য কৃষক, তারা কিন্তু তাদের জীবনে বেঁচে থাকাটাই যখন অসম্ভব হয়ে দাঁড়ালো তখন তারা আন্দোলনের পথ ধরলেন এবং আন্দোলনের নেতৃত্ব করা দিলেন। এই একা আন্দোলনের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে এই আন্দোলনের নেতৃত্ব ছিল নিম্নবর্গের হাতে। অন্যান্য অনেক কৃষক আন্দোলন সমকালীন ভারতে 1921 মানে বুঝতে পারছো 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন গান্ধীজি। ভারতের জাতীয় কংগ্রেসের ঘোষিত কর্মসূচি হয়েছে অসহযোগ আন্দোলন এবং খিলাফত কমিটি সেই অসহযোগ আন্দোলনকে সমর্থন করেছে। তো সেই সময়ে গোটা ভারতেই বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা করে কৃষক আন্দোলন হচ্ছিল, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কৃষক আন্দোলনগুলির নেতৃত্ব ছিল অনেকটা শিক্ষিত মানুষের হাতে বা ধনবান সম্পত্তিশালী মানুষের হাতে বা কোনো কোনো জায়গায় কংগ্রেস নেতৃত্বের হাতে। কিন্তু এইখানে একা আন্দোলনে যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব ছিল নিম্নবর্গের হাতে। মূল নেতা ছিলেন মাদারি পাশি এবং আরেকজন নেতা ছিলেন বাবা গরিব দাস। এনারা দুজনেই ছিলেন একদম খেটে খাওয়া নিম্নবর্গের মানুষ। তো তাদের ডাকে দলে দলে নিম্নবর্গের মানুষ ঐক্যবদ্ধ হলো, তারা তাদের দাবিতে আন্দোলন শুরু করলো। কি সেই দাবি ছিল? দাবি বর্ধিত রাজস্ব না দেওয়া, অর্থাৎ এই যে 1921 সালে যে 50% রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল সেই রাজস্ব তারা, ওই বর্ধিত রাজস্বটা তারা দেবে না। রসিদ ছাড়া রাজস্ব না দেওয়া, অর্থাৎ রসিদ দিয়েই তারা রাজস্ব দেবে। কোন রাজস্বটা দেবে? 50% বৃদ্ধির আগে যেটা খাতায় কলমে আগে নিয়ম ছিল সেই পরিমাণ রাজস্বই তারা দেবে, তাও রসিদ দিলে তবে। এবং তারা কিন্তু কখনোই নগদ টাকায় রাজস্ব দেবে, ফসলের রাজস্ব দেবে না, এটা তারা বলল। বেগার শ্রম আর দেওয়া যাবে না। বেগার শ্রম না দেওয়ার জন্য তারা আন্দোলন করলো। আরেকটা যেটা তাদের দাবি ছিল বা যাদের কর্মসূচি বলতে পারো, উচ্ছেদ করলেও তারা জমি ছাড়বে না। উচ্ছেদ করলেও জমি না ছাড়া তারা, অর্থাৎ এই যে জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হতো রাজস্ব দিতে না পারলে, কৃষকরা নিজেরা ঠিক করলে নিজেদের কর্মসূচি যে তালুকদার যদি উচ্ছেদ করেও তাহলেও সেই জমি আঁকড়ে পড়ে থাকবে কৃষকরা সেই জমি ছেড়ে কিছুতেই যাবে না। এইভাবে তারা শপথ গ্রহণ করলো। তারা কিসে শপথ গ্রহণ করলো? সর্বদা ঐক্যবদ্ধ থাকার। এই নিম্নবর্গের সমস্ত কৃষক শ্রেণী তারা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করত, নিজেদের মতন করে ধর্মীয় অনুষ্ঠান করত। সে ধর্মীয় অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করত যে আমরা একা থাকবো, এই ইকাই বজায় রাখবো, মানে এই একতা বজায় রাখবো আমাদের দাবি না মেটা পর্যন্ত। এই ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে তারা আন্দোলন করে তুললো। এবং আন্দোলনের ধরনটা কীরকম ছিল? সশস্ত্র ও আক্রমণাত্মক। মানে গান্ধীজি তথা জাতীয় কংগ্রেস পরিচালিত আন্দোলনগুলি যেরকম ছিল অহিংস অসহযোগ টাইপের, সেই অহিংস অসহযোগ নীতিকে কিন্তু একা আন্দোলন মানল না। এই আন্দোলনের ধারা ছিল সশস্ত্র ও আক্রমণাত্মক। তারা তাদের জীবন জীবিকা সমস্ত কিছু যখন একেবারে বিপদের মুখে, তারা যখন খাদের মুখে এসে দাঁড়িয়েছে, তাদের পক্ষে ওই অহিংস অসহযোগ আন্দোলনটা মানা সম্ভব ছিল না। তার কারণ এতটাই অত্যাচারের মুখে তারা পড়েছে যে তাদের মানুষ হিসেবে নিজেদের পরিচয়টা তারা ভুলে গেছে। তাই তারা আক্রমণাত্মক হয়ে উঠল। প্রথম আক্রমণের লক্ষ্য হলো তাদের তালুকদারদের বাড়ি খামার লুট করতে শুরু করলো। দলিল দস্তাবেজ সমস্ত তারা পুড়িয়ে দিল। তালুকদারদের দৈহিকভাবে আক্রমণ করা হতে শুরু করলো, মারধর করা হতে শুরু করলো, খামার লুট করে আগুন ধরিয়ে দেওয়া হতে থাকলো। এমনকি একজন ইংরেজ জেলা শাসককেও আক্রমণ করলো এই একা আন্দোলনকারীরা। ঠিক আছে, এরপর তারা সংরক্ষিত বনভূমিতে আগুন লাগিয়ে দিল। কোথায়? কুমায়ুন অঞ্চল, যুক্তপ্রদেশ মানে বুঝতেই পারছো বর্তমান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড, ওইখানে কুমায়ুন অঞ্চলের বিস্তীর্ণ যে সংরক্ষিত বনভূমি করেছিল ইংরেজরা। এটা অন্য একটা প্রশ্ন, অরণ্য আইন তোমরা জানো, 3rd চ্যাপ্টারের প্রশ্ন, যে ঔপনিবেশিক ইংরেজ সরকার যে অরণ্য আইন করেছিল তাতে সংরক্ষিত বনভূমিতে এলাকার বা বনভূমি সংলগ্ন গ্রামবাসীদের প্রবেশ নিষেধ ছিল। তো এটাও কিন্তু এই নিম্নবর্ণের মানুষদের কাছে একটা অত্যাচার ছিল। তার কারণ বনভূমির থেকে বিভিন্ন সম্পদ তারা নিয়ে, কাঠ বলো, মধু বলো, যা বলো কিছু ছোটোখাটো শিকার করে তারা কিন্তু অনেকেই জীবিকা নির্বাহ করতেন। সেগুলো বন্ধ হয়ে গেছে, সেই রাগটাও কিন্তু সঞ্চিত ছিল। ফলে তারা কুমায়ুন অঞ্চলের সংরক্ষিত দীর্ঘ অনেকটা বনাঞ্চল জুড়ে তারা আগুন ধরিয়ে দিল। এই সমস্ত কারণে কিন্তু যে জাতীয় কংগ্রেস একেবারে প্রথমে যখন নিম্নবর্গের নেতৃত্বে আন্দোলন শুরু হচ্ছে, প্রথম দিকে জাতীয় কংগ্রেসের কয়েকজন নেতা, জাতীয় কংগ্রেস সব
পুরোটা বলা যাবে না, কারণ কয়েকজন মাত্র নেতা এবং খিলাফত কমিটির বেশ কিছু নেতা তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু আন্দোলন যখন সশস্ত্র আক্রমণাত্মক হচ্ছে তখন কিন্তু জাতীয় কংগ্রেস এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন তো করলই না, পুরো উল্টো স্টেটমেন্ট দিলেন গান্ধীজি। তিনি এই আন্দোলনকে সমর্থন করেন না বলে স্টেটমেন্ট দিলেন। এইরকম পরিস্থিতিতে অনেকেই এটাকে সামাজিক দস্যুতা, এই আন্দোলনকে সামাজিক দস্যুতা এই আখ্যা দিতে শুরু করলেন এবং ইংরেজরা তীব্র দমননীতি চালিয়ে, ফলাফল যদি বলো তীব্র দমননীতির মাধ্যমে এই আন্দোলন দমন করলেন। মাদারিবাসীকে তো গ্রেপ্তার করা হলোই, তীব্রভাবে দমননীতি মানে নির্বিচারে কৃষক হত্যা করতে হত্যা, অন্যরকম অত্যাচার আর গ্রেপ্তার করা তো বটেই। এই তীব্র আন্দোলনের মুখে দাঁড়িয়ে যতই সশস্ত্র হোক তাদের অস্ত্রশস্ত্রের একটা লিমিট আছে। নিরীহ দরিদ্র নিম্নবর্গের গ্রামবাসীদের কাছে আর কি এমন অস্ত্রশস্ত্র থাকবে যে তারা ইংরেজ সরকারের সেনাবাহিনীর সামনে দাঁড়াতে পারবে? ফলত এই আন্দোলন দমন করা হলো। এবার যদি গুরুত্ব, তাহলে তো শেষ হয়ে গেল, কিছুই হলো না। আসলে গুরুত্ব এরকমভাবে হয় না, গুরুত্ব হয় অন্যরকমভাবে। এই যে একটা দীর্ঘ দিনের অত্যাচার বঞ্চনার পরে একটা বিস্তীর্ণ অঞ্চলের নিম্নবর্গের মানুষ যারা দীর্ঘদিন ধরে খালি মার খেয়েছে, সহ্য করেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে, অত্যাচার করেছে এবং তারা শুধুমাত্র তালুকদারদের বিরুদ্ধে এদের আন্দোলন পরিচালিত হয়েছিল এমন নয়, এরা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত করেছিল। এবং এই বাবা গরিব দাস কিন্তু দাবি করেছিলেন স্বরাজ, মানে আমাদের রাজ হবে এইখানে। মানে পরোক্ষভাবে এটা কিন্তু উপনিবেশিক সরকার বিরোধী আন্দোলনেই পরিণত হয়েছিল। এখানেই এই আন্দোলনের গুরুত্ব। কেমন? আশা করি যা পড়ালাম একা আন্দোলন বা একা মুভমেন্ট সম্পর্কে আর কোনো রকম প্রশ্ন তোমাদের মনে থাকবে না। বারবার ভিডিওটা দেখো, মন দিয়ে পয়েন্টগুলো নোট করো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।